স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা, তার এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। 10ই এপ্রিল গেল বিশ্ব মানসিক স্বাস্থ্য, 10ই অক্টোবর গেল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সচেতনতা কিছুটা বাড়লেও এখনও মনের অসুখকে গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে, অথচ পুরো বিশ্বেই মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা চলছে গত কয়েক দশক ধরে। নারীর মানসিক স্বাস্থ্য আরও উপেক্ষিত বাংলাদেশে। নারীর শরীরের অসুখ নিয়েই যখন হেলাফেলা চলে, মানসিক স্বাস্থ্য তো উপেক্ষিত থাকবেই। আজ অন্য পক্ষে আলোচনা করব মনের অসুখ কবে গুরুত্ব পাবে এই বিষয়ে। সাথে আছেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনিরা রহমান এবং আছেন মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনার মুনমুন রিফাত। স্বাগত আপনাদের দুজনকেই। আমি দুঃখিত, প্রথমে 10ই এপ্রিল বলে ফেলেছিলাম, যদিও একদিন পার হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। এবং এই সময় প্রথমে মনিরা রহমান, আপনার সাথে আমার কথা হচ্ছিল যে এবার দুর্যোগকে রিলেট করে এবারকার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। মনের অসুখের সাথে দুর্যোগ, মানে দুর্যোগ শুনলেই মনে হয় যে বোধহয় ঝড় বৃষ্টি এই জাতীয় কিছু, বিষয়টা যে মোটেই সেরকম না। আর সেই সাথে আসলে যেটা আমি বলছিলাম যে এখন পর্যন্ত আমাদের এখনও পেট ব্যথা করলে, মাথা ব্যথা করলে, পা ব্যথা করলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাই, কিন্তু মনের অসুখ যে একটা অসুখ, এই কনসেপ্টটাই আমাদের মধ্যে নাই। এটা একটু আপনি যে প্রথমে বললেন না যে মনের মানে দুর্যোগ বললেই ঝড় বৃষ্টির কথা মনে হয়, তো মনে কি দুর্যোগ হয় না? মনে কি ঝড় ওঠে না? মনে কি প্লাবন হয় না? আর শুধুমাত্র যে জাতীয় পর্যায়ে বা বৈশ্বিক পর্যায়ে যে অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন যে পরিস্থিতি চলছে, রাজনৈতিক, তার জন্যই যে আমরা এফেক্টেড হচ্ছি তা না। আমাদের ব্যক্তি জীবনে ছোটোখাটো বিষয়গুলোতে আমরা কিন্তু এই দুর্যোগের মুখোমুখি হচ্ছি। যেমন ধরেন, যদি আমি বলি যে আমার শিশু সন্তান এখন একটা অসুস্থ অবস্থায় আছে, বা আমার পরিবারে আমার বয়স্ক বাবা মারা অসুস্থ আছেন, অথবা যে কেউ, অথবা হতে পারে আমি একটা চাকরি হয়তো হারিয়েছি, বা আমার হয়তো হতে পারে যে একটা বিচ্ছেদ হয়েছে, সম্পর্কের একটা অবনতি হয়েছে, সেগুলো কি দুর্যোগ নয়? তো দুর্যোগটা কি আসলে? দুর্যোগ হলো এমন একটা জিনিস যেখানে আমি মনে করি যে আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেই জন্য আমি বিপর্যস্ত বোধ করছি, আমি ভালো নেই। এখন আপনি বলছেন মনের অসুখের কথা। এখন অসুখ কেন হবে? অসুখ পর্যন্ত যাবো কেন? প্রথম কথা হলো আমার সেটা, তার আগে কেন প্রতিরোধ করা যাবে না? হ্যাঁ, সেটাই তো। মনের অসুখ আমি ওইভাবে দেখি যে ভালো না থাকাটাই কিন্তু এক ধরনের অসুস্থতার একটা কিন্তু পরিক্রমা আছে। যেমন ধরেন, আমরা ট্রাফিক লাইটের সাথে যদি বলি, যদি আপনি সবুজে থাকেন আপনার গাড়ি ঠিকঠাক মতন চলছে, যদি আপনি ইয়েলোতে থাকেন তাহলে গাড়ি আস্তে আস্তে চলে, আর লাল আলোতে আপনি গাড়ি থামিয়ে দেন, তো ঠিক একইভাবে তাহলে তখন সতর্ক অবস্থা। আমি আবার ফিরবো আপনার কাছে। মুনমুন রিফাত, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি তো ফার্স্ট এইড ট্রেনার হিসেবে কাজ করছেন, কাউন্সিলিং আপনি করেন, আপনার অভিজ্ঞতা কি? এখন কি আগের চেয়ে সচেতনতা, আমি বলছিলাম যে সচেতনতা কিছুটা বাড়লেও এখনো আমরা এটাকে আসলে ধর্তব্যে ওইভাবে নেই না, আপনার অভিজ্ঞতা কি বলে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ উর্মিদি। অ্যাট ফার্স্ট বলে নি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, ইটস আ স্পেশাল ডে। আর আমি আসলে আমার মেন্টাল হেলথ ফার্স্ট এইড গুরুমার সাথে বসে আছি। হ্যাঁ, সো লাভলি। খুব সুন্দর প্রশ্ন, যেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস আসলে বেড়েছে দিদি, কিন্তু অ্যাওয়ারনেস বাড়লেও সেটা মনে মনে বেড়েছে, আসলে কর্মে খুব একটা যে দেখি সেটা আসলে আমি বলবো যে আমাদের মতো মানুষের মধ্যে দেখি, মানে কাউন্সিলর পর্যন্ত যাওয়া, সেটা অনেকে করে না। এক্স্যাক্টলি, কিন্তু এটার পেছনে অনেকগুলো কারণ আছে। এক তো আছে যে এখনো যদি আমি কোনো ট্রেনিং এ যাই, আমি যদি প্রথম বলি যে একটা নেগেটিভ শব্দ বলো তো, প্রথম কোন শব্দটা আসে বলেন তো? পাগল, উন্মাদ। মানে মেন্টাল হেলথ মানেই সে পাগল, একদম। তো ওই যে কানেকশনটা, সেটা এখনো কিন্তু বিদ্যমান। অসুখ মানেই তো ক্যান্সার না, এটা বোঝার উপায় নাই। অ্যাবসলিউটলি বিউটিফুল এক্সাম্পল। সো এইটা একটা বড় ব্যাপার, কিন্তু তারপরেও পজিটিভ দিকটা হলো যে বেড়েছে, মানুষ এখন ভাবছে, মানুষ এখন অ্যাটলিস্ট কথা বলছে এটা নিয়ে। যাবার কিছু সমস্যা আছে, একটা হচ্ছে যে যেতে চায় না, সামাজিক একটা ট্যাবু আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে টাকাটাও অনেকে দিতে পারে না। হ্যাঁ,
আর ট্রাস্টের কোনো ইস্যু কি আছে? অ্যাবসলিউটলি, কারণ ভয় পায় যে আমি আমার কথা বলবো সেটা পাবলিক হয়ে যায় কিনা। অ্যাবসলিউটলি কনফিডেন্সিয়ালিটি আমার মনে হয় এই জায়গাটা প্র্যাকটিস করবার আমাদের এখনো অনেক কিছু শিখবার আছে। যে আমি যে যাবো ওই দরজাটার সামনে দাঁড়ালো, আমরাই একটা প্রোগ্রাম করছিলাম হ্যালো হ্যাপিনেস, এবং ওখানে আমারই ইউনিভার্সিটি একটা বাচ্চা বলেছিল রুমের বাইরে যে আমি বসে থাকবো পরের দিন থেকে যে আমাকে পাগল ডাকবে না, এটা আমাকে কে বলবে? তো এই যে জায়গাগুলো আমরা ঠিক না করা অবধি বলতে পারবো না যে আসলে আমরা পুরোপুরি সচেতন। তার মানে এখন পর্যন্ত মনিরা রহমান আমরা মনে করি যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা বা মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু বলা মানেই হচ্ছে যে ও পাগল হয়ে গেছে। এবং এখনো কিন্তু মনে তুমি যাও যে মানসিক ডাক্তার দেখাও, এটাকে একটা গালি হিসেবে, কারোর সঙ্গে কারোর ঝগড়া হলে তুমি মানসিকভাবে সিক, তোমার ডাক্তার দেখানো উচিত, এইভাবে বলি। কিন্তু কেউ শারীরিকভাবে অসুস্থ হলে আমরা কি বলি যে তোমার পেটে এটা হয়েছে, তোমার ডাক্তার দেখানো, সেটা তো গালি হিসেবে বলি না। একেবারেই না। আমি তো সেটাই বলি যে উদাহরণ দিয়ে যে আপনার পাশের বাড়ির একজন করিম চাচা যদি ডায়াবেটিক হয়, সে তো অপরাধ ডায়াবেটিস হিসেবে তো দেখা হয় না। অপরাধ না, শুধু তাকে কি বলে ডাকেন? আপনি তো করিম চাচা বলেই ডাকেন না, বা করিম ভাই বলে ডাকেন, তাই না? কিন্তু যখন তার মানসিক রোগ হয়, সিজোফ্রেনিয়া বা যে কোনো মানসিক রোগ হয়, তখন তাকে পাগলা করিম কেন বলি? তো এই যে অসুখটা, শারীরিক এবং মনের অসুখটাকে যে পার্থক্য করে দেখছি, এটা যত বেশি আমরা কথা বলবো ততই এটা নর্মাল হবে। এবং একটা মনে রাখতে হবে, প্রতিটা মানুষ এই মানসিক অবস্থার ওঠানামার মধ্যে দিয়ে যায়। আপনি কখনো বলতে পারবেন না কেউ একজন সম্পূর্ণভাবে মানসিকভাবে সুস্থ অথবা কেউ একজন অসুস্থ। কারণ একটা মানুষ যখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে পারে না, ফলে মানসিকভাবেও না হতেই পারে। এবং তারও পর্যায়ে আছে। ধরেন বিষণ্ণতারও মাত্রা আছে, উদ্বিগ্নতারও মাত্রা আছে, আমরা যে গুরুতর মানসিক রোগ বলি সেগুলোরও মাত্রা আছে। তো আমরা অনেক অসুখ নিয়ে, শারীরিক অসুখ নিয়ে যেমন সচল থাকতে পারি, স্বাভাবিক কাজকর্ম করতে পারি, স্বাভাবিক সম্পর্ক রাখতে পারি, পড়াশোনা করতে পারি, ঠিক মানসিক রোগ নিয়েও কিন্তু সম্ভব। তবে মনে রাখতে হবে যে মানসিক রোগের ক্ষেত্রে আমরা যখন এই সঠিক সাপোর্টটা, আপনার যেটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নয়, এটা নানা পর্যায়ে, যেমন মুনমুন এখানে মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনার, ফার্স্ট এইডারদের একটা কাজ আছে, আপনার কাউন্সিলরদের একটা কাজ আছে, ডাক্তারের একটা কাজ আছে, এরকম নানা পর্যায়ের ব্যাপার আছে। ডাক্তার হলো সর্বোচ্চ পর্যায়ে যাবে, তার আগে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। ওই অনেক কিছু যে করতে পারি, এটা যখন আমরা না জানি, এবং ওই ব্যক্তি নিজেও যে অনেক কিছু করতে পারে, না জানার জন্য কিন্তু অনেকটা সময় চলে যায়। এবং অনেকটা সময় চলে যাওয়ার যখন গাঢ় হয়ে যায় জিনিসটা, গভীর হয়ে যায়, তখন কিন্তু এই চিকিৎসা প্রক্রিয়াটাও অনেক লম্বা হয়ে যায়। মুনমুন, একটা প্রশ্ন আপনার কাছে আমার করতে ইচ্ছা করছে যে মনিরা আপা বলছিলেন যে এটা নারী পুরুষ সবারই হয়, প্রত্যেক মানুষের হয়, কিন্তু নারীর ক্ষেত্রে আমার মনে হয় যে পুরুষের রোগকে আমরা অনেক সময় এটাকে তার মেজাজ, তার এটা সেটা দিয়ে জায়েজ করে ফেলি। কিন্তু নারী যদি এরকম কোনো অসুখে ভোগে, তার যদি বাইপোলার রোগ থাকে, তাকে আমরা কি করি আসলে? আসলে নারীর জায়গাটা তো আমার মনে হয় এখনো পর্যন্ত, ওই যে এর আগেও দিদি আমাদের কথা হচ্ছিল নারী অধিকার নিয়ে, যে বেসিক জায়গাটাই ঠিক হয়নি এখনো পর্যন্ত। ওদেরকে আমরা নারী এই শব্দটার মধ্যে আটকে রেখেছি, যে বাইরে অনেক কিছু আছে, এই জায়গাটা আমরা চিন্তা করি না। তো একটা মহিলা যখন, যেমন পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা যদি আমি বলি, হ্যাঁ, যে একটা মেয়ে তার সন্তান এতদিন ধারণ করবার পরে তার সন্তানটা যখন চলে আসলো পৃথিবীতে, তখন তারও তো একটা ক্লান্তি তৈরি হয়, এবং ওই ক্লান্তিটা কিন্তু বাকি মানুষদেরও ভাগ করে নেবার একটা বিষয় আছে। কিন্তু ওই মহিলাটা যদি ডিপ্রেশনের একটা মাত্রা থেকে শুরু করে, আসলে ওই যে আপা বলছিলেন যে বিভিন্ন মাত্রায় চলে যায়, এমন ঘটনা আমার কাছে এসছে যেখানে আসলে সে নিজেকে শেষ করে দেবার কথা ভাবে। ওই জায়গাটা সে কেন পৌঁছলো, এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। পুরুষ মানুষ হয়তো বা আমাদের ওই যে সেলফ কেয়ারের জায়গাটায় যদি আসি, তাদের কিন্তু সেলফ কেয়ার আছে কোনো না কোনো ভাবে। সারাদিন অফিস বাদে হয়তো বা আমি বাইরে গেলাম, চায়ের দোকানে একটু আড্ডা দিলাম, কিংবা কোনো না কোনো ভাবে খুঁজে নেই একটু নিজের আনন্দের জায়গা, কাটানোর জায়গা কিছু না কিছু থাকে, নারীর থাকে না, নারীর থাকে জমতে থাকে ভেতরে। অ্যাবসলিউটলি। এবং সেই মেয়ে যদি, এখনো এরকম পরিবার আছে যে বাইরে যদি আমি একটু বের হই, বন্ধুর সাথে যদি আমি বাচ্চা রেখে, সংসার রেখে গল্প করতে যাই, সেটার সাথে সাথে ইমিডিয়েটলি সে কিন্তু জাজড হয়ে যাবে। হ্যাঁ, তো এটা বিশাল একটা ফারাক আছে। এটা কমেছে বলে আমার এখনো অবধি মনে হয় না, এবং সেটা কিন্তু শিশুদের উপরও একটা প্রভাব ফেলে, কারণ মা কিন্তু শিশুর সবচেয়ে কাছাকাছি থাকে। আমি মার কথা বাদ দিলাম মনিরা আপা, সবাই তো আসলে মা না,
হ্যাঁ, কিন্তু যে মানে সাধারণ একটা মেয়ের, এই যে ধরেন আমি মাত্রই আপনাকে বলছিলাম যে কালকেই দেখছিলাম যে একটা ছেলে একটা মেয়ে ঠিকমতো ওড়না পরেনি, এটা একটা মব ক্রিয়েট করে ফেললো। এগুলো তো সবই ট্রমা দেয় আসলে। অবভিয়াসলি প্রথম কথা হলো যে আপনি যদি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন, এই ভয় জিনিসটা আপনার মধ্যে যা কিছু সুপ্ত প্রতিভাত আছে এটা মেরে কিন্তু ফেলবে। বিকশিত করতে দেবে না। আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, একদম। আপনি স্বাভাবিকভাবে ঘুমাতে পারবেন না, বাইরে যেতে Environment of পারবেন fear না, এক ধরনের। আপনি কাজ করতে পারবেন না। এই ফিয়ারটা, এই যে মব শুধু না, আপনার ঘরে যে নির্যাতন হচ্ছে, অবমাননা হচ্ছে, আপনার মর্যাদাহীনতা হচ্ছে, আপনাকে যে কন্ট্রোল করা হচ্ছে, এগুলো থেকে দীর্ঘদিনের কারণ ফলে অবশ্যই। কিন্তু মানুষের মনে, নারীর মনে জন্ম, এবং সে তার পৃথিবী ছোট করে আনতে আনতে এমন জায়গায় হচ্ছে যে একা হয়ে যাচ্ছে একেবারে। তো সেই জায়গাটায় যে আমাদের পাশে দাঁড়ানোর যে মানসিকতা প্রত্যেকের জন্য, আমাদের কিন্তু এটা খুব খুব দরকার, বিশেষ করে নারীর জন্য। আরেকটা জিনিস দেখেন, নারী কিন্তু ঘরে বাইরে দুই জায়গাতেই সমানভাবে কাজ করছে, তার কিন্তু কেয়ার গিভিং রোল। এবং তার তারপরে নিজের তার কোনো কিন্তু তার বিশ্রাম নেই। এইটা নিয়ে অনেক, নারীর ছুটি কবে, অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে আবারও কথা বলছি। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত আবার অন্য পক্ষে। আজ অন্য পক্ষে মেন্টাল হেলথ দিবস বা মানসিক স্বাস্থ্য দিবস নিয়ে কথা বলছি। মনের অসুখ কবে গুরুত্ব পাবে এই বিষয়ে মনমণি ভাত, একটা বিষয় আসলে আমি জানতে চাই যে একদম ধরেন শুরুতে যেহেতু আমরা আসলে সচেতনতা বাড়াতে চাই, আমার একটা কোথাও কোনো একটা খুব পেইন হচ্ছে শরীরের, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাই। কখন আসলে মেন্টাল হেলথের এই কাউন্সিলিংটা নেওয়া, ফার্স্ট এইড যেটা আপনাকে আমরা বলছি, মেন্টাল হেলথের ফার্স্ট এইডটা কখন একজন নিতে আসবেন, সেটা যদি একটু পরিষ্কার করেন। খুব সুন্দর প্রশ্ন উর্মিদি। একটা কথা কি, আসলে আমরা ছোট্ট একটা কাটা হলেও তো প্রথমে গিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলি। তো মেন্টাল হেলথ ফার্স্ট এইডটা আসলে এমন একটা জিনিস যে ওটার জন্য আমার কিছু হওয়া যে খুব জরুরি তা কিন্তু নয়। ওটার মধ্যে কিন্তু সেলফ কেয়ারও আছে, ওটার মধ্যে কিন্তু জানা আছে। তো জানতে তো আমি এমনিও পারি যদি আমার কোনো কিছু নাও বা হয়। তো আমি আসলে মেন্টাল হেলথ ফার্স্ট এইড নিয়ে একটু ছোট করে বলে দিই, কারণ এটা এমন একটা সার্ভিস যেটা না আপনি, আমি, হ্যাঁ, যে কেউ যিনি ক্যামেরার পেছনে আছেন তিনি, প্রতিটা মানুষ আসলে এই জিনিসটা শিখলে হবে কি, আগে প্রথমে নিজেকে জানতে পারবেন, তারপর সামনে যে মানুষটা তার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। তো এই দুটো জিনিসের জন্য আমার মনে হয় কোনো ধরনের অসুখ হওয়ার দরকার নেই। ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন, যেটার কর্ণধার আসলে আমাদের সামনে বসে আছেন, ওনারা যে প্র্যাকটিসটা শুরু করেছেন মেন্টাল হেলথ ফার্স্ট এইডে একটা এইডার বানানো এবং ট্রেনার বানানো। ট্রেনার আছে এখনো পর্যন্ত 74 জন এবং ফার্স্ট এইডার আছে 10,000-এর ওপরে। এরা কিন্তু খুব অ্যাওয়্যার। এবং আমি যখন কিন্তু এদের কাছে পৌঁছানোর উপায়টা কি? মানে আমি ডাক্তার তো জানি যে পপুলারে বসেন, ল্যাবইডে বসেন, হ্যাঁ, আমি এই ফার্স্ট এইডারদের কাছে পৌঁছাবো কি করে? আসলে এইটা একটা হতে পারে যে IWF ইনফরমেশন দিতে পারে, আবার আমরা যারা আছি আমরা খুব সচেতনভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। যেমন আপনি আমাকে চেনেন, তিন গোয়েন্দার একটা ব্যাপার ছিল না, ভূত থেকে ভূতে, ওরকম একটা ব্যাপারও আসলে ছড়িয়ে দেওয়া আছে, ছড়িয়ে দেওয়া, আমার কাছ হ্যাঁ। থেকে আরেকজনের কাছে একদম, যত বেশি প্রমোট করতে পারবো আমরা সচেতনতা তত বৃদ্ধি করতে পারবো। ফার্স্ট এইডটা আমি বলবো আসলে প্রতিটা মানুষের জানা থাকাটা খুব জরুরি, সেটা আমার কোনো ধরনের অসুখ থাকুক বা না থাকুক। আর এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি কি, ফার্স্ট এইড মানে যেমন আপনি বলেন কাউন্সিলর, এটা কিন্তু তা না। আপনি ফিজিক্যাল ফার্স্ট এইডে কিন্তু এটা কোনো ডেজিগনেশন, এটা একটা স্কিলস, এটা একটা নলেজ, এটা একটা দক্ষতা। তো যেটা হলো যে আপনি যে একজন ফার্স্ট এইডার, আপনাকে কিন্তু নাম লিখে দিতে হবে না, আপনার আশেপাশের মানুষ জানবে, আপনি আশেপাশের মানুষের সাহায্য করবেন। তো এটা বোঝা, যেমন আমরা কর্মক্ষেত্রে যখন ফার্স্ট এইড ট্রেনিংটা করছি, অনেক বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু ফার্স্ট এইডার হওয়ার কারণে আশ্চর্য ব্যাপার, তাদের কিন্তু স্টাফ ক্লিনিক আছে। আমরা ফার্স্ট এইড ট্রেনিং দেওয়ার পরে 3 মাসের মধ্যে আমরা দেখলাম সেখানে 18 জন সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য গেছে। তার আগে কখনো কোনো সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য মনে হয় এটা যায়নি। কি এমন হতে পারে যে আমার একটা মানসিক সমস্যা চলছে, সেটা হয়তো আমি নিজে জানি কোন মানে খারাপ কি ভালো কি, আমাকে হয়তো পাশের একজন হেল্প করলো, আবার তার একটা অসুখ আছে, সে নিজেকে হেল্প করতে পারছে না, সেই হেল্পটা হয়তো আবার আমি করছি। এটা তো পারস্পরিক, অবশ্যই একটা পারস্পরিক ব্যাপার। মানে কিন্তু আমার আপনাকে তো হয়তো এক জানতে ধরনের, হবে হ্যাঁ, যে কি যে ধরনের মূল সমস্যা ব্যাপারটা আমার। হলো যে আপনি কিন্তু যেখানে হয় সেটা হলো এটা বিষণ্ণতা আর উদ্বিগ্নতার আপনি একই টোটকা দেওয়া যাবে না। আবার আপনার গুরুতর মানসিক রোগে তা না, কিন্তু এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে। কোনটা আসলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, কোনটা মানে এবং বিপিডি, আপনি কোন কথাটা বলবেন কোনটার জন্য,
হ্যাঁ, এবং কখন বলবেন, কিভাবে তাহলে তো expert বলবেন, কিছুটা হতে হবে, না হলে তো বোঝা এটার যাবে না। মিনিমাম একটা নলেজ আপনাকে থাকতে হবে। আরেকটা বিষয় এখানে সরি আমি একটু অ্যাড করে নিই, যেমন হয় কি যে ছোট ছোট ইনফরমেশন যদি আমি বলি, যেমন আমাদের কিছু হলে আমরা বলি কি ডিপ্রেশন হয়েছে, আমি ডিপ্রেশনে পড়ে গেছি। আসলে ডিপ্রেশনটা কি, এটা যদি 2 সপ্তাহ পার না করে তাহলে হয়তো এটাকে আমি কোনো নামই দিতে পারবো না, এটা হয়তো বা মন খারাপ মানে একটা। টানা 2 সপ্তাহ ধরে যদি একরকম সিচুয়েশন যায় তাহলে হয়তো বলতে পারবো Exactly, যেটা absolutely. বিষণ্ণতা। ছোট ছোট। আর মেন্টাল হেলথ ফার্স্ট এড যেটা শুরু করে কি প্রথমেই আমাদেরকে শুনতে শেখায়, যেটা আসলে আমাদের অভ্যাসটা নেই। তো এই দুটো জিনিসের কম্বিনেশন হয়ে গেলে নলেজ এবং শোনা, আমরা তারপরের ধাপগুলোতে চলে যেতে পারি। এবং সহমর্মিতা দেখানো, একদম। কিভাবে আপনি সঠিক কথাটা বলবেন, যেটা আমরা দেখি যে আপনি মনে করেন পরিবারের মধ্যে আছে, নিতে পারছেন না তাকে ট্রিটমেন্টের জন্য, আপনি বুঝতে পারছেন আপনার কাছের মানুষ, বা আপনি নিজেও যাচ্ছেন না। আমরা অনেককে পেয়েছি যে আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকার জন্য আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। এবং আমার ব্যক্তি পর্যায়ের কথা, আমার পোস্টপার্টাম ডিপ্রেশন ছিল, মুনমুন বলছিল, এবং আমার কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনটা এমন পর্যায়ে গেল যে কারণে আমার আত্মহত্যার প্রবণতা এবং আত্মহত্যার চেষ্টা ছিল। এবং আমি এখন বুঝি, আমি তখন কিছুই জানতাম না, আমার গাইনোকোলজিস্ট আমাকে কখনো কিছু বলে নাই, Right. আমার পরিবার, আমার কলিগ কেউ কিছু বলেনি বলে আমি কিন্তু বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝি, ওই যে আমি বললাম না ওয়ার্নিং সাইনটা, এখন কিন্তু আমি জানি কি করতে হবে। এখন ডিপ্রেশন বা ধরেন মন খারাপ অথবা মেন্টাল হেলথের সমস্যাগুলো ঠিক মানে কোন কোন কারণে হচ্ছে সেটা যদি আমরা একটু বলি, যেমন একটা আমরা বলি অতিরিক্ত অনলাইন নির্ভরতা, এটা কি একটা কারণ কিনা? মানে এখানে না কারণের অনেক, একটা হলো যে আপনার খুব ছোট করে বলতে হবে, হাতে একটা সময় কম। সামাজিক কারণ কিন্তু অনেক বেশি এখানে। আমরা জৈবিক কারণ বলি, বায়োলজিক্যাল বা জেনেটিক কারণ অনেক সময় বলা হয়, কিন্তু তার থেকে অনেক বেশি হলো সমাজটা কেমন আছে। এবং মানে সেখানে সবাই আমরা যখন- পার্ট অফ সোসাইটি, একদম, এবং সেখানে যখন সমস্যা হয় তখন আমাদেরও সমস্যা অনেক হয়। বেশি সমস্যা হয়। মুনমুন, আপনিও যদি যুক্ত করেন কিছু। আসলে যেটা হয় কি আমার কাছে মনে হয় যে সমস্যা অনেক থাকবে, কিন্তু সমাধানের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি, সেলফ কেয়ার থেকে শুরু করতে হবে। আমি যদি নিজের যত্ন নেওয়াটা শুরু করি, ওখান থেকে আমার মনে হবে কি আমি আরেকটু জানি, আরেকটু ভালো থাকি, আমার পাশে আশপাশ ভালো থাকলে পরে আমি আরো বেশি ভালো থাকবো। মানে আমি যদি মনে করি যে অনলাইন আমাকে ডিস্টার্ব করছে, আমি একটু দূরে থাকলাম। অ্যাবসলিউটলি। যেমন মাইলস্টোনে পরে ছোট্ট করে বলি, অনেকের প্যানিক অ্যাটাক হয়েছে, আমি অনেক কল পেয়েছি, তখন আমি বলেছি ফোনটা থেকে একটু দূরে থাকেন না, একটু দূরে থাকেন। হ্যাঁ, তো এই একটু দূরে থাকাটাই 2 দিন দূরে থাকলো, সে ধীরে ধীরে কাম ডাউন করলো এবং সে একটা সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় পৌঁছে। আর যদি কিছু যুক্ত করেন একদম। একদম নিজেকে ভালো থাকতে হবে। ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ ওয়েলবিং আমাদেরকে নিশ্চিত করার জন্য পলিসি মেকার থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের কিছু না কিছু করণীয় আছে। সুতরাং আমরা কখন অর্থ পাবো বা অন্যান্য রিসোর্স পাবো বা তারপরে আমাদের যাবো। পেশাজীবীরা হবে তারপরে করব, এটা তার জন্য হবে না। অপেক্ষা করার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ মুনমুন রিফাত, ধন্যবাদ মুনিরা রহমান। ছোট করে হলেও আমরা এই আলোচনা চালাবো এবং চালিয়ে চালিয়ে যেতে যাবো, হবে। exactly. ধন্যবাদ দুজনকে। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সাথে থাকুন।